এটা আপামর বাঙালি তথা ভারতবর্ষের গর্বের দিন। এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। 1985 সালে যখন সিদ্ধান্ত নেওয়া হলো যে না, যুব দিবস পালন করা হবে, অর্থাৎ ভারতবর্ষের যে যুবক শ্রেণী তাদের আদর্শ হিসাবে একজনকে বেছে নিয়ে তার সেই দিনটিকে উদযাপন করা হবে। তখন যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন কমিটিতে, সবাই এক বাক্যে যাকে স্বীকার করে নিয়েছিলেন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে যে একজন বৈরিক সন্ন্যাসী, এত এত মনীষী ভারতবর্ষে থাকতে একজন সন্ন্যাসীই বা কেন? কিন্তু দেখা গেছে যে একজন আদর্শ যুবকের মধ্যে যেসব গুণাবলীগুলির পূর্ণ বিকাশ থাকা দরকার, যেটা রাষ্ট্রের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে সম্পদে পরিণত হবে, সেই গুণগুলি স্বামী বিবেকানন্দের মধ্যে যতটা প্রস্ফুটিত হয়ে উঠেছিল সামগ্রিকভাবে, সেরকমভাবে অন্য কারোর মধ্যে দেখা যায় না। সেই জন্য স্বামী বিবেকানন্দকে যুবশ্রেণীর আদর্শ হিসাবে গ্রহণ করে 1985 সাল থেকে আমরা এই জাতীয় যুব দিবস, তার জন্মদিনটিকে পালন করে আসছি। স্বামী বিবেকানন্দ এমন একটা ব্যক্তিত্ব, তিনি শুধু সন্ন্যাসী নন যে পাহাড়ে পর্বতে গুহায় বসে ধ্যান করে তার সিদ্ধি লাভ করে তার নিজস্ব যে আত্মিক উন্নতি, অ্যাকচুয়ালি তিনি তার গুরুদেব শ্রী রামকৃষ্ণদেবের কাছে সেটাই চেয়েছিলেন যে আমি যাতে সুখদেবের মতো সমাধিস্থ হয়ে থাকতে পারি। তখন শ্রী রামকৃষ্ণদেব তাকে ধিক্কার দিয়ে বলেছিলেন, তুই এত স্বার্থপর, শুধু নিজের মুক্তি চাস। আমি ভেবেছিলাম তুই একটা বট গাছ হবি, তোর ছায়ায় কত মানুষ আশ্রয় নেবে। অর্থাৎ সমাজের লোকহিতের জন্য তার জীবনকে উৎসর্গ করে দেওয়ার যে অনুপ্রেরণা, তার মূল উৎস ছিলেন কিন্তু তার গুরুদেব শ্রী রামকৃষ্ণদেব। এবং তার অনুপ্রেরণায় 1886 সালে যখন রামকৃষ্ণদেব দেহ রক্ষা করলেন, তারপর শ্রী রামকৃষ্ণদেবের যে বার্তা, সেই বার্তা নিয়ে সারা পৃথিবী জুড়ে যে আলোড়ন তৈরি করেছিলেন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ। এবং সেখানে যদি আমরা দেখি, তার অনেকগুলি দিক রয়েছে। তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ধর্ম নিয়ে মানুষের মধ্যে যে বিভেদ, নানা রকম বিভ্রান্তি, সেটার একটা নিরসন আমরা বিবেকানন্দের মধ্যে পাই। তিনি কিন্তু কোনো পার্টিকুলার ধর্মকে প্রমোট করেননি। তিনি যেটা বলেছিলেন মানুষ হয়ে ওঠা, অর্থাৎ মানবতার ধর্ম, এবং তার কথার মধ্যে আমরা সেই জিনিসটা পাই। আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছিলাম যে ঈশ্বরকে বিশ্বাস করে সে আস্তিক, যে ঈশ্বরকে বিশ্বাস করে না সে নাস্তিক। তিনি বললেন না, যে নিজেকে বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক। অর্থাৎ নিজেকে বিশ্বাস করা, আত্মবিশ্বাসী হওয়া, সমাজে ভালোর জন্য নিজেকে তিলে তিলে গড়ে তোলা। যে শারীরিকভাবে সুস্থ নয়, যে শারীরিকভাবে দুর্বল, সে ধর্ম পালন কি করবে? তার জন্য কিন্তু আমরা একটু আগে স্যার যেটা বললেন যে গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা বেশি গুরুত্বপূর্ণ বা স্বর্গের কাছে যাওয়া যায়। তার মানে কি, ফুটবল খেললে শারীরিকভাবে সক্ষমতা আসে, তখন সে গীতা পাঠ করলে সে সেটার মানেটা আরো ভালোভাবে বুঝতে পারবে। এটাই ছিল তার কথার অর্থ। অর্থাৎ আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ। এবং স্বামীজির ব্যক্তি জীবনে তিনি কিন্তু রেগুলার কুস্তি, ডন, বৈঠক এইসব করে তার একটা সুঠাম চেহারা কিন্তু তার ছিল। এবং সেই সুস্থ সবল চেহারার সাথে মানসিক শক্তির একটা সরাসরি সম্পর্ক থাকে। এবং সেই আত্মবিশ্বাসের দিক থেকে তিনি কিন্তু একদম তুঙ্গে সবসময় থাকবেন, মানে আমি পারবো না সেই জিনিসটা হয় না। রামকৃষ্ণদেব মারা যাওয়ার পর তিনি পরিব্রাজক জীবনে সারা ভারতবর্ষ ঘুরেছেন। সেখানে যখন কাশীতে আছেন প্রমোদা দাস বিহারী বলে একজন, খুব প্রমোদা দাস মিত্র খুব সম্ভবত, খুব বড় জমিদার ছিলেন, তার খুব ঘনিষ্ঠ। এবং রামকৃষ্ণদেবের এই বাণী প্রচারের একটা কেন্দ্র স্থাপন করার তার মনে ইচ্ছা জাগলো। যখন তার সাথে কনসাল্ট করলেন, তিনি কিন্তু অর্থ সাহায্য দিতে রাজি হলেন না। তার উল্টো তাকে নিরুৎসাহিত করে বললেন যে সন্ন্যাসীর মনে এই ধরনের ভাবনা আসাটা ঠিক নয়। স্বামীজি তৎক্ষণাৎ জ্বলে উঠলেন যে ঠাকুরের এই কেন্দ্র স্থাপন হবেই। এবং দেখো, তার পরবর্তীতে আমরা দেখছি বেলুর মঠ আজকে যেটা আমরা দেখি, তার পিছনে অনেক সংগ্রাম রয়েছে। সেই মঠ কিন্তু তিনি স্থাপন করে গেছেন। এখন সারা পৃথিবীতে সমস্ত দেশেই প্রায় রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রচার চলছে। এবং আমরা যদি দেখি যে তার বার্তার মধ্যে কি রয়েছে, একদিক দিয়ে আমাদেরকে আত্মবিশ্বাসী হওয়ার কথা বলছেন এবং সমাজের যোগ্য হয়ে ওঠার কথা বলছেন।
তার প্রত্যেকটা কথার মধ্যে তিনি এটা বুঝেছিলেন যে ভারতবর্ষের উন্নতি যদি করতে হয় ধর্মের মধ্য দিয়েই করতে হবে, কারণ এখানে প্রত্যেকটা মানুষ সে দিনে খেতে পাক না পাক তার কিন্তু ধর্মটাকে প্রত্যেকেই মেনে চলে। এই জন্য উন্নতির অর্থাৎ যাবতীয় যা বক্তব্য সেটা ধর্মের মধ্য দিয়েই প্রকাশ করতে হবে। সেই জন্য তিনি কিন্তু বলছেন পরোপকারী ধর্ম পরপীড়নী পাপ, অর্থাৎ তুমি যদি অন্যের উপকার করো সেটাই ধর্ম। এতদিন কেউ কিন্তু এইভাবে বলেনি, কারণ তিনি এটা বুঝেছিলেন যে সমাজের ভালো করার জন্য কোন জিনিসটা দরকার এবং যে জিনিসটা দরকার সেটা তিনি আইডেন্টিফাই করেছেন। এমনি বললে মানুষ মানবে না, সেই জন্য ধর্মের মধ্য দিয়ে সেটাকে পেশ করেছেন যে তুমি পরোপকার করো তাহলে তোমার ধর্ম, অন্য কিছু করতে হবে না। এই যে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করে সেই জায়গাতে ডান হাতে বা হাতে ঘন্টা নাড়ানাড়ি, এগুলো তিনি কখনোই বলেননি। হ্যাঁ, যে আমি ডান হাতে ঘন্টা নাড়বো না বা হাতে ঘন্টা নাড়বো সেটার উপরে তার কোনো আস্থা ছিল না। তার বাণীর মধ্যে কিন্তু এই জিনিসগুলি নেই। এবং আমরা এটা দেখি যে এই যে এনএসএস এর যে আমরা মোটো দেখছি, নট মি বাট ইউ, আমি আমার জন্য না তোমার জন্য করছি, তার মূল ফিলোসফিটা কিন্তু স্বামী বিবেকানন্দের কাছ থেকে আমরা এই যে পরোপকারী ধর্ম পরপীড়নী পাপ বলছি। দে অ্যালোন লিভস হু লিভ ফর আদার্স, তারাই একমাত্র জীবিত থাকে যারা অন্যের জন্য বাঁচে। দেখো কত ইউনিভার্সাল কথা, আজকে সারা পৃথিবী তার সেই কথাগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে মেনে নিচ্ছে। চিকাগোতে যখন 1893 সালে সেই বক্তব্য হয়, তিনি যে বক্তব্য রেখেছিলেন তার 125 বছর পূর্তি উপলক্ষে সারা পৃথিবী জুড়ে মানুষের জন্মদিন পালন হয়, ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা দিবস পালন হয়, একটা বক্তৃতা মালার 125 বছর পূর্তি সেখানে পালন হচ্ছে। ভারতবর্ষে তো হয়েছেই, সারা পৃথিবী জুড়ে সেটা পালন হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এমনভাবে কারো বক্তৃতা মালার 125 বছর বা 100 বছর পালন হয়েছে কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায় না। অর্থাৎ সেই বক্তব্যগুলির মধ্যে এতটাই জোর ছিল যে সারা পৃথিবীর ভাব স্রোত পাল্টে দিতে পারে। যত হানাহানি বিশৃঙ্খলা তার পূর্ণ সমাধান সেই বক্তব্যের মধ্যে নিহিত রয়েছে। যত দিন যাচ্ছে মানুষ এটা রিয়েলাইজ করছে এবং তার প্রাসঙ্গিকতা তত বেড়ে যাচ্ছে। আমরা এই যে ঘরের মধ্যে ইলেকট্রিক ওয়ারিং দেখতে পাচ্ছি, সুইচটা দিলে পরে লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে, অর্থাৎ একটা বিশাল শক্তি এই তারের মধ্য দিয়ে কিন্তু অনবরত অ্যাক্টিভ রয়েছে। আমাদের দরকার সেই সুইচটাকে অন করা। সুইচটাকে অন করলে আলো জ্বলবে, পাখা জ্বলবে, বড় বড় মোটর যন্ত্রপাতি কারখানা সব কিন্তু চলতে শুরু করবে। তো বিবেকানন্দ সেরকম একটা বিশাল পাওয়ার হাউস, আমরা সেটাকে প্রপারলি ইউজ করিনি। ভারতবর্ষের আজকে সমাজে যাবতীয় সমস্যা যা কিছু আমরা দেখতে পাই, যাবতীয় সমস্যা যা কিছু আমরা দেখতে পাই তার সমাধান কিন্তু অলরেডি সেই পাওয়ার হাউসের মধ্যে রয়েছে। আজকে যদি একজন ছাত্রকে জিজ্ঞেস করা যায় যে তুমি কি ভালো আছো, বা একজন অভিভাবক, শিক্ষক, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে যদি আমরা একই প্রশ্ন করি যে আপনি কি ভালো আছেন বা ভালো হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন, যদি উত্তরটা হয় না এবং সেই নায়ের পিছনে কি কি কারণ রয়েছে সেই কারণগুলি যদি অনুসন্ধান করা হয় তাহলে তাদের সমাধান, যে সেই সমাধান স্বামী বিবেকানন্দের মধ্যে রয়েছে। তার জন্য স্বামী বিবেকানন্দকে আমাদের দরকার আমাদের জীবনকে আরো ভালো করে তোলার জন্য। আজকে স্বামীজিকে আমরা একটা ফুল দিলাম, মালা দিলাম, তাতে স্বামীজি ধন্য হয়ে গেলেন না। স্বামীজি সেটা কখনোই চাননি। তিনি এটা বলে, তার বক্তব্য ছিল যে যতদিন না সমাজের মধ্যে মেন মেকিং, মানুষ তৈরি, সেই প্রসেসটা কমপ্লিট হয়, আমি শরীরে না থাকলেও আমার লেখার মধ্য দিয়ে, আমার রচনার মধ্য দিয়ে সবার মধ্যে আমি অনুপ্রেরণা সৃষ্টি করে যাব। আই এম দ্য ভয়েস উইদাউট ফর্ম, ঠিক আছে? অর্থাৎ তার প্রত্যেকটা ওয়ার্ড দ্য মোস্ট পাওয়ারফুল এক একটা জিনিস। সেই জন্য তার লেখা পড়া, তার যে বক্তব্য সেইগুলিকে পড়লে আমরা আমাদের মধ্যে সেই ভাবটা গ্রহণ করতে পারি। তিনি যখন বলছেন যে আমার ভিতরে যে আগুন জ্বলছে তা তোমাদের মধ্যে জ্বলে উঠুক, অর্থাৎ তিনি যে ভারতবর্ষ ঘুরছেন, ভারতবর্ষ ঘুরে নিয়ে কন্যাকুমারিকার শেষ প্রস্তরখণ্ডে বসে ধ্যানে মগ্ন হলেন। সেই 3 দিন 3 রাত তিনি ধ্যান করছেন। মানুষ ধ্যান করে, ঈশ্বরের ধ্যান করে, তিনি ধ্যান করছেন কিসের? না, এই যে ভারতবর্ষ ঘুরে মানুষের এত দুঃখ কষ্ট নিজের চোখে দেখলেন, তার কিভাবে সমাধান করা যায়, সেই সমাধান খুঁজতে গিয়ে তিনি ভারতবর্ষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব চিন্তা করছেন যে ভারতবর্ষ এত উন্নত ছিল আগে, এখন কেন এই দুর্দশা, তার আসল কারণটা কি কি, এই সমস্ত কিছুর সমাধান তিনি খুঁজে বের করলেন। এবং সেই জায়গাতে তিনি তখন বললেন যে আমরা এতদিন শাস্ত্রে পড়ে এসেছি যে মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব,
তার সাথে তিনি যোগ করলেন মূর্খ দেবভাব, দরিদ্র দেবভাব। অর্থাৎ এই মূর্খ দরিদ্র মানুষকে যদি আমরা ঈশ্বর জ্ঞানে তাদের আমরা পূজা করতে পারি, তাদেরকে সেবা করা, অর্থাৎ একটা মানুষকে 2 টাকা দিয়ে যে এই নিয়ে তোর জন্য অনেক কিছু আমি করলাম, ব্যাপারটা তা নয় যে তাকে আমি দেবতা জেনে পূজা করব। সেই মানসিকতার মধ্য দিয়ে যদি আমরা এই কাজটা করি, তাহলে ভারতবর্ষের যা সমাধান, সেই সমাধান আমরা করে ফেলতে পারি, সমস্যাগুলিকে দূর করতে পারি। তিনি দেখেছিলেন যে সমাজের যারা উঁচু শ্রেণী তারা নিচু শ্রেণীকে তুচ্ছ তাচ্ছিল্যের দিকে ঠেলে দিচ্ছে, তাদের জীবনটাকে আরো দুর্বিষহ করে দিচ্ছে, কোনো রকম সাহায্য করছে না। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু জ্বলে উঠেছিলেন যে না, আমি মানে সারা ভারতবর্ষের এই সমস্যার সমাধান করতে হবে। মাদ্রাজে শিক্ষিত যুবকদের নিয়ে একটা খুব বড় একটা তার শিষ্যমণ্ডলী ছিল, এবং সেই দিক থেকে আমরা পরবর্তীতে জানি তিনি চিকাগোতে গেছেন। তিনি কিন্তু চিকাগো যাওয়ার পিছনে একটা মূল কারণ ছিল, সেখানে গিয়ে আমি কিছু অর্থ উপার্জন করব, সেখানে ধনী দেশ, সেই অর্থ দিয়ে দেশের মানুষের কিছু দুঃখ দুর্দশা দূর করব। একজন সন্ন্যাসীর মনে ভারতবর্ষের মানুষের জন্য, দেশের উন্নতির জন্য এত বড় ভাবনা, এটা অত্যন্ত বিরল। তিনি নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন দেশের জন্য, অর্থাৎ দেশ প্রেমিক। সেই সম্পর্কে তার সমসাময়িক ব্রহ্মবান্ধব উপাধ্যায় একটা মন্তব্য করেছিলেন যে দেশের জন্য ভালোবাসা, সেটাকে যদি জমাট বেঁধে একটা মানুষের রূপ দেওয়া যায়, তাহলে বিবেকানন্দকে বোঝা যেতে পারে। এবং বলছিলেন বিবেকানন্দ সে হচ্ছে ভারত আত্মার মূর্ত বিগ্রহ, সেজন্য চলমান ভারতবর্ষ। মানে এইরকম ভারতবর্ষকে ভালোবাসতে বাসতে নিজেই ভারতবর্ষ হয়ে উঠেছিলেন। যার জন্য রবীন্দ্রনাথ বলছেন রোমারোলাকে যে যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও, বিবেকানন্দকে জানো, তার মধ্যে কোনো নেগেটিভ নেই, বিবেকানন্দকে জানলে ভারতবর্ষকে জানা হয়ে যায়। তো এইরকম একজন ব্যক্তিত্ব, এবং যখন ইংরেজদের অধীনে ভারতবর্ষ সম্পর্কে কত রকম নেগেটিভ মানে ভাব সারা পৃথিবী জুড়ে সমস্ত পৃথিবীর মানুষ ভারতবর্ষ বলতে জঙ্গল সাপকোপের দেশ, অশিক্ষা কুশিক্ষা এইসব জিনিস জানত, সেখানে গিয়ে তিনি কিন্তু ভারতবর্ষের ভাবমূর্তিটাকে উজ্জ্বল করে দিয়ে এসেছিলেন। কাদের না, ওই সাহেবদের মাটিতে গিয়ে তাদেরকে ভারতবর্ষের ভাব ঢুকিয়েছিলেন তাদের মধ্যে। আজকে দেখা যায় আমেরিকা বা ইংল্যান্ড সেই সব জায়গাতে সাহেবরা আজকে আমাদের ভারতীয় ঐতিহ্য সেটাকে বহন করে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের গর্বের বিবেকানন্দ, আমাদের গর্বের বিবেকানন্দ। শুধু গর্বের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না, সেখান থেকে তিনি যেটা চেয়েছিলেন 1897 সালে, যখন তাকে তার শিষ্যরা বললেন যে স্বামীজি আপনি ভারতের জাতীয় আন্দোলনে যোগ দিন, আপনি এলে পরে স্বাধীনতা অনেক আগেই চলে আসবে। এবং তখনকার আমরা যদি ইতিহাস পড়ি, ইতিহাসে দেখবে যত সশস্ত্র বিপ্লবী তাদের প্রত্যেকের কাছে ভগবদ গীতা এবং বর্তমান ভারত, স্বামীজির লেখা বর্তমান ভারত বই। অর্থাৎ স্বামীজির লেখা পড়ে শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, এরকম প্রচুর স্বাধীনতা সংগ্রামী তারা উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য একদম প্রাণ বিলিয়ে দিতেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমরা দেশপ্রেমিক যদি বলি, স্বামীজি একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক। ভারতবর্ষকে ভালোবাসাই বলো, এবং সেই 1897 সালে সেই প্রশ্নের উত্তরে স্বামীজি বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতা তো এনে দিতে পারি, কিন্তু তাকে রক্ষা করবে কি? এমনিতেই দেশ 50 বছর পর স্বাধীন হবে। তিনি যেটা ফিল করেছিলেন না, ভারতবর্ষের সেই স্বাধীনতাকে বজায় রাখার জন্য উপযুক্ত যে মানুষ দরকার, সেই মানুষ ভারতবর্ষে নেই। মানুষ গড়ে তুলতে হবে, ম্যান মেকিং। সেই জন্য তিনি বলেছিলেন ম্যান মেকিং ইজ মাই মিশন। মানুষ তৈরি করতে হবে, আর বাদ বাকি সব এমনিই হয়ে যাবে। ঠিক আছে, এবং আমরা এরপরে দেখি 1947 সালে যখন ভারতের ক্ষমতা হস্তান্তর হচ্ছে, তার আগে ইংল্যান্ডে গোলটেবিল বৈঠকে জিন্না, নেহেরু, গান্ধীজি, সমস্ত ভারতীয় শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত। সেই জায়গাতে আলোচনা চলছে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে, চার্চিল প্রধানমন্ত্রী, এবং সেখানে উপস্থিত ছিলেন এটলি। সমস্ত আলোচনা এগিয়ে যাওয়ার পর তখন সকালে রিকোয়েস্ট করলো এটলিকে যে আপনি কিছু বলুন। তিনি উঠে নিয়ে যেটা বলেছিলেন যে তোমরা এদের স্বাধীনতা দিও না। যে কেন? তাই এরা স্বাধীনতা রক্ষা করতে পারবে না, এরা দেশকে ভালোবাসে না। কি মারাত্মক কথা সেখানে কিন্তু তিনি বলেছিলেন, এবং এটা আজকে আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন 1 টাকা যখন সেনশন হচ্ছে, সেখান থেকে 17 পয়সা এসে পৌঁছাচ্ছে। একটা গরিব মানুষের জন্য সরকার যদি 1 টাকা সেনশন করে 17 পয়সা এসে পৌঁছায়, বাকিটা মাঝখানে শেষ হয়ে যায়। আজকে যদি সেটা প্রপারলি হতো, তাহলে কিন্তু ভারতবর্ষে এতক্ষণে কত উন্নত হয়ে যেত। আমরা সুইস ব্যাংকে দেখি
মানে ইংরেজরা 200 বছরে ভারতকে যা লুট করেছে তার চেয়ে বেশি ছাড়া কম হবে না স্বাধীন ভারতবর্ষে সবাই মিলে লুট করে যাচ্ছে। তো সেই এটলির কথা কিন্তু হারে হারে সত্যি হচ্ছে যে এরা দেশকে ভালোবাসে না। এবং স্বামীজিও যেটা দিয়েছিলেন সলিউশন হিসাবে যে তোমরা মানুষ হও, ম্যান মেকিং। তো সেই ম্যান মেকিং মিশনকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি নিজের ব্যক্তি জীবনটাকে সুন্দর করে গড়ে তুলি তাহলে কিন্তু সমাজে এক একটা অ্যাসেট, এক একটা বট গাছ তৈরি হয়। যেমন আকন্দ গাছে যদি নৌকা নোঙ্গর করা যায় তাহলে সেই নৌকা কতক্ষণ থাকবে ঠিক নেই, স্রোতের তোরে গাছ উপড়ে নিয়ে চলে যাবে। কিন্তু সেই নৌকা যদি বট গাছের মধ্যে নোঙ্গর করা হয় তাহলে স্রোত এতটা তীব্র হবে না যে বট গাছকে নিয়ে চলে যাবে, অর্থাৎ সেই নৌকাটা স্থির থাকবে। তা আমরা যদি সমাজে সেই আকন্দ গাছের মতো হই তাহলে সমাজের সমস্যার সমাধান করতে পারবো না, আমরা হয়তো স্রোতে ভেসে চলে যাব। কিন্তু আমরা যদি নিজেকে বট গাছের মতো তৈরি করি, সেখানে স্বামীজির আদর্শ আমাদের মধ্যে রাখতে হবে। কেন রাখতে হবে না, জীবনের ঝড় ঝাপটা যখন আসবে, যখন আমরা কুল কিনারা খুলে পাবো না, হতাশা গ্রাস করতে আসবে, সেখানে সেই স্বামীজির বাণী, স্বামীজির কথা আমাদেরকে আমাদের আত্মরক্ষা করবে, আমাদেরকে এমন উৎসাহে ভরপুর করে দেবে যে কোনো সমস্যায় আমাদের ধারে কাছে আসতে পারবে না, আসলেও তার দুরন্ত সমাধান হয়ে যাবে। যেমন একটা অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য কি দরকার, মুহূর্তের মধ্যে যদি আমরা যে মুহূর্তে একটা দেশলাই কাঠি জ্বেলে দিই ঘর আলোকিত হয়ে যায়। তো সমস্যা করলে সমস্যা কখনো দূর হবে না, সমাধানে ফোকাস করতে হবে। ধরো এই ঘরটা বহুদিন থেকে বন্ধ, অন্ধকার হয়ে আছে, নোংরা হয়ে আছে, তাহলে এটা দেখে নাক ছিটকে চলে গেলে এটা সমস্যা হবে না, সেটাতে হাত দিতে হবে, সমাধানে এগিয়ে আসতে হবে। তো স্বামীজি আমাদের সেরকম একটা সমাধান, যে সমাধান থেকে শুধু ছাত্র যারা পড়াশোনা করছে তারা যদি স্বামীজির সাথে নিজেকে কানেক্ট করে, অর্থাৎ এই যে এত বড় একটা পাওয়ার হাউস তার সাথে নিজেকে আমাকে যুক্ত করতে হবে, তাহলে স্বামীজির পাওয়ার আমার মধ্যে আসবে। আমি কোনোদিন স্বামীজির বই পড়লাম না, কিছু করলাম না, তাহলে বুঝতেই পারবো না যে কে ছিল স্বামীজি, যেটা এখন ভারতবর্ষের অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমাদের ছাত্র সমাজ বাইরের কত কি পড়াশোনা করছে, দু কথা ইংরেজি বলতে পারলে নিজেকে ধন্য মনে করে সবাই। সেই জায়গাতে আমাদের কাছে যে এরকম মনীষী রয়েছে, শুধু স্বামীজি নয়, এরকম নেতাজি সুভাষ বসু, প্রচুর মানুষ রয়েছে, তারা তৎকালীন সমাজে চাইলে বিশাল পোস্টে চাকরি করতে পারতেন, সব কিছু ছেড়ে দিয়ে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন, যেখানে পদে পদে মৃত্যুর আশঙ্কা। সেই রকম একটা পরিস্থিতিতে তারা কিন্তু দেশের জন্য কাজ করে গেছেন। আমরা স্বাধীন দেশে আমাদের দেশের জন্য লড়াইয়ের জন্য ইংরেজকে বিতরণ করার কোনো দরকার নেই। এখন আমাদের যেটা দরকার, সমাজটাকে সুষ্ঠু করে গড়ে তোলা, ভালোভাবে গড়ে তোলা। তার জন্য নিজের ব্যক্তি জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। সেটা কিভাবে গড়ে তুলতে হবে তারও সমাধান কিন্তু স্বামীজি আমাদের দিয়ে গেছে, যে নিজের মনটাকে ভালো করে তৈরি করা। আমরা যে কোনো কাজ মনে সাহায্য করি, মনে যদি নোংরা জমে, মনে নোংরা জমে মানে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, এগুলো হচ্ছে মনের নোংরা। এই জিনিসগুলি আমার ভিতরে থাকলে এই মন ভালো কাজ করতে পারবে না। যে কোনো কাজ তাকে দায়িত্ব দেওয়া হোক, সে গোলমাল করবে, সেই জায়গাতে ঘোটালা করবে। তাহলে আমার মনটাকে পরিশুদ্ধ করতে হবে, পিউরিফিকেশন অফ মাইন্ড। সেটা কিভাবে করা যায় না, নিঃস্বার্থভাবে কাজ করা। সেটাও স্বামীজি বলছেন যে নিঃস্বার্থপরতাই ভগবান। আমরা ভগবানকে মন্দিরে মসজিদে বিভিন্ন জায়গাতে খুঁজি, দরকার নাই। যে মুহূর্তে তুমি নিঃস্বার্থভাবে কাজ করবে তুমি নিজেই ভগবান হয়ে উঠবে। দেখবে যত দেবদেবী আমরা দেখি সবাই আশীর্বাদ দিচ্ছে, এবং কি কোনো পার্সিয়ালিটি নেই। সূর্যদেব সবাইকে আলো দিচ্ছে, পৃথিবী সবাইকে ধারণ করছে, এই জন্য তাদেরকে আমরা দেবত্ব আরোপ করি, সূর্যদেব, চন্দ্রদেব। কারণ তারা ধনী গরিব সবাইকে সমানভাবে দেখছে। এই সমদর্শিতা এবং নিঃস্বার্থপরতা, এই দুটো গুণ যদি আমাদের মধ্যে ডেভেলপ করতে পারি তাহলে আমাদের মধ্যে সেই দেবত্ব বিকাশ ঘটবে। এবং স্বামীজি সেটাই বলছেন, হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন মেন। আমাদের মধ্যে অলরেডি যে ভালো গুণগুলি রয়েছে সেইগুলিকে বিকশিত করে তোলা। এবং ধর্ম সম্পর্কেও স্বামীজির যে কথা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অন্তর্নিহিত দেবত্বের বিকাশ। দেবত্বের মানে সেই ডিভাইন কোয়ালিটিগুলিকে আমি যদি ফুটিয়ে তুলতে পারি তাহলেই আমার ধর্ম হলো। যে তোমরা ভালো কাজ করো, যারা ভালো করছে তাদের সাহায্য করো, এটাই হচ্ছে ধর্মের সার্থকতা। অন্য কিছু করতে কিন্তু তিনি বলছেন না। এবং আমরা যদি এটাকে অ্যানালাইজ করি, দেখবো দিস ইজ দ্য মোস্ট সাইন্টিফিক ওয়ে। প্রত্যেকটা মানুষ যদি এই কাজে নিজেকে যুক্ত করে, দেখবে সমাজে আর কোনো সমস্যাই থাকছে না। ধর্ম নিয়ে কোনো মারামারি নেই, ধর্ম নিয়ে কোনো হানাহানি হবে না, মন্দির মসজিদের গোলমাল হবে না। সব কিছুর সমাধান কিন্তু একটা পয়েন্টে, সর্বরোগ হর যে মহৌষধ, সেটা কিন্তু আমাদের স্বামীজি আমাদের দিয়ে গেছে। তো এই ছোট্ট পরিসরে স্বামীজির সেই বিস্তৃত আলোচনা করা সম্ভব নয়। আমি তোমাদেরকে বলবো যে স্বামীজির লেখা বই
প্রত্যেকের বাড়িতে একটা কালেকশন করবে। ছোট্ট ছোট্ট বই আছে, 10 টাকা 12 টাকা এরকম দামের, যে যুবনায়ক বিবেকানন্দ, স্বামীজির আহ্বান, তারপরে দেখবে সবার স্বামীজি, এই বইগুলি পড়লে বেসিক কিছু কিছু ইনফরমেশন পাবে, যেটা তোমাকে ভিতর থেকে উৎসাহিত করে তুলবে। প্রত্যেকটা সমস্যার সিচুয়েশনে তোমাকে সমাধানের পথ দেখাবে, সেই মুহূর্তে কি করা দরকার। এবং স্বামীজির জীবনীটা প্রত্যেকের পড়া উচিত। কেন না, স্বামীজির জীবনী পড়লে দেখবে সেই জায়গাতে যে ধনী পরিবারে, অর্থাৎ তার বাবা বিশাল বড় ব্যারিস্টার ছিলেন, অভাব ছিল না, কিন্তু তার বাবা মারা যাওয়ার পর তাদের যে জীবনে অভাব অনটন, মামলা মোকদ্দমার জর্জরিত অবস্থা, এমনও দিন গেছে 2 দিন 3 দিন তিনি না খেয়ে দিন কাটাচ্ছেন পরিব্রাজক জীবনে। এমনও হয়েছে রাজার বাড়িতে আতিথেয়তা নিচ্ছেন, রাজা তার শিষ্যত্ব গ্রহণ করছে, আবার সেই গাছের তলায় 2-3 দিন না খেয়ে দিন কাটাচ্ছেন। অর্থাৎ মানে ভালো পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, জীবনের সকল রকম পরিস্থিতির মধ্য দিয়ে তিনি কিন্তু নিজে উত্তীর্ণ হয়েছেন। তাহলে আমাদের জীবনে যদি এরকম অবস্থা আসে, যখন দেখবো যে না চারদিকে হতাশা, স্বামীজির জীবনী পড়লে তখন মনে হবে আরে আমি কি হতাশায় আছি, তার থেকে অনেক বেশি হতাশা স্বামীজির জীবনে এসছে। তিনি তার মধ্য দিয়েও উত্তীর্ণ হয়ে এইগুলিকে গ্রাহ্য না করে তারা পৃথিবীটা কাঁপিয়ে দিয়েছিলেন মাত্র 39 বছর বয়সের মধ্যে। তাহলে 100 বছর 200 বছর বেঁচে কি হবে? 39 বছর বয়সের মধ্যে যে কটা দিন তিনি বেঁচেছিলেন, তিনি কিন্তু T20 ম্যাচ যাকে বলে আজকে একটা এমন ইনিংস খেলে গেছেন। তিনি বলে গেছেন যে আগামী 1500 বছরের খোরাক আমি দিয়ে গেলাম। আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো যে এই বিবেকানন্দ কি করে গেল। তো এই বিবেকানন্দকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, তার ফিলোসফি, সেটা যদি আমরা করি দেখবে সকল সমস্যার সমাধান কিন্তু আমাদের মধ্যে চলে আসবে, আমরা আরো ভালো মানুষ হয়ে উঠবো। সেটা যদি আমরা করতে পারি তাহলেই প্রকৃত শ্রদ্ধা জানানো হবে স্বামী বিবেকানন্দকে। তো তোমাদেরকে প্রত্যেকে আমরা যারা এনএসএস যুক্ত হয়েছি, একটুখানি আমরা স্বামীজির টিমের সাথে নিজেকে যুক্ত করেছি। এনএসএস এর কাজ মানে এই যে অন্যের ভালোর জন্য, সেখানে আমরা নিঃস্বার্থভাবে কাজ করি। এখানে কোনো স্বার্থ নেই যে ভিলেজে যাই বা যেখানে যা কাজ করি আমরা ওই একটু টিফিন খাওয়ার জন্য কাজ করি না, ওটা এক্সট্রা। তো এই যে সমাজের ভালোর জন্য কাজ করতে করতে এমন একটা মন গড়ে উঠবে যে মনের মধ্যে দেখবে ওই পরশ্রী কাতরতা, স্বার্থপরতা, এইসব জিনিসগুলি আর থাকবে না, ওই ভালো কোয়ালিটিগুলি ডেভেলপ হবে। এখানে দেখবে একটা চার্ট আছে, এই যে স্বামীজির ছবি, তার চারদিকে 24টা গুণের একটা চার্ট আছে। সেই 24টা গুণ স্বামীজির মধ্যে যেমন ছিল, এই চার্টটা পারলে তোমরা কালেক্ট করে নেবে। যদি কারো দরকার হয়, এখানে রাহুল রয়েছে, ওর সাথে যোগাযোগ করবে, ও তোমাদের ব্যবস্থা করে দেবে। সেই চার্টটা পড়ার টেবিলের সামনে রাখলে যখনই চোখ যাবে তখনই তুমি কম্পেয়ার করতে পারবে যে আত্মবিশ্বাস, আমার মধ্যে আত্মবিশ্বাস কিরকম আছে। নিজেকে নিজে মার্কিং দাও, যদি কম থাকে যে 100 মধ্যে আমার আত্মবিশ্বাস কত নম্বরে আছে, যে 100 মধ্যে 30 পাবো, তো এটাকে বাড়াতে হবে। এবং দেখবে ধীরে ধীরে তুমি সেটা ফোকাস করলে প্রত্যেকটা জিনিসের মধ্যে আস্তে আস্তে তোমার এই গুণগুলি বাড়তে শুরু করেছে। ঠিক আছে? স্বামী জ্ঞানানন্দ আমাদের কলেজে এসেছিলেন, তিনি খুব সুন্দরভাবে একটা কথা বলেছিলেন যে আমরা ভালো চরিত্র কি করে গড়ে তুলতে পারি। হ্যাঁ, জাস্ট 2 মিনিটে তিনি সেটা বলে গেলেন। কি না, আমরা আমাদের সময়টাকে কোথায় ব্যয় করি, এই যে 24 ঘন্টা ঘুম টুম বাদ দিয়ে বাকি যে সময়টা, আমরা কোথায় সেই সময়টা ব্যয় করছি, আমাদের অ্যাসোসিয়েশন কি, সঙ্গটা কি, আমরা কি ভালো সঙ্গে সময়টা কাটাচ্ছি না খারাপ সঙ্গে। তুমি একটা ভালো বই পড়ছো, সেটাও একটা সৎসঙ্গ। যা করলে পরে আমার মনের একটা বিকাশ ঘটে, মনে একটা শক্তি আছে, সেটি সৎসঙ্গ। এমন হতে পারে তুমি একটা ভালো মুভি দেখছো, সেখান থেকে ইন্সপিরেশন পাচ্ছ, সেটাও সৎসঙ্গ। কিন্তু যদি উল্টোটা হয় তাহলে সেটা অসৎসঙ্গ। ঠিক আছে? সৎসঙ্গ করলে কি হয়, মনে শক্তি আসে, মাথায় ভালো চিন্তা আসে, মাথা আমাদের ভালো ভালো ভাবনা চিন্তা আসে। এবং ভালো ভালো ভাবনা চিন্তা আসলে কি হয়, দেখবে সেটা আমাদেরকে ইন্সপায়ার করে ভালো কথা বলতে, আমাদের মধ্যে একটা মোটিভেশন আসে, মুখে ভালো কথা আসে। মুখে ভালো কথা আসলে কি হয় না, ভালো কাজ করার ইচ্ছে জাগে। ঠিক আছে? ওই প্ল্যানিং করতে করতে না আমাকে এটা করতে হবে, এটা করতে হবে, ধীরে ধীরে রাস্তা খুলে যাবে। ঠিক আছে, চল করি। ভালো কাজ আমরা করতে শুরু করি। ভালো কাজ করলে কি হয়, রিপিটেডলি যখন আমরা ভালো কাজ করতে থাকি একটা ভালো অভ্যাস তৈরি হয়। বলে যে 21 দিন একটা কাজ করলে সেটা একটা অভ্যাসে পরিণত হয়। যখন একটা অভ্যাস তৈরি হচ্ছে, সেই অভ্যাসটা তখন একটা প্রবণতার জন্ম দেয়। প্রবণতা কি, একটা মুহূর্ত যেখানে কোনো ভাবনা চিন্তা আমাদের চিন্তা করতে হবে না, স্বতঃস্ফূর্তভাবে আমরা সেই কাজটা করব। হ্যাঁ, নিজের চিন্তা ভাবনা ছাড়াই সুষুম্না কাণ্ডে যেটাকে বলে কাজ করা, তখন সেটা একটা প্রবণতার জন্ম দেবে। একটা মানুষকে হয়তো মারছে, দেখবে সেই জায়গাতে অন্য অনেক মানুষ
পাস করে যাচ্ছে, একজন হয়তো খুব কষ্ট পাচ্ছে যে না একে এটা করা ঠিক হচ্ছে না, আবার আরেকজন সে আনন্দ করছে, ঠিক আছে। এগুলো তাদের নিজস্ব প্রবণতা, তাদের সেই হ্যাবিট, সেখান থেকে প্রবণতা তৈরি হয়ে যায়। এরকম অনেকগুলি ভালো প্রবণতার যে সমষ্টি, সেটাই হচ্ছে আমাদের চরিত্র। তাহলে প্রবণতার সমাহার বা সমষ্টি, সেইটা যদি খারাপ প্রবণতা হয়, আমার সঙ্গটা যদি অসৎ সঙ্গ হয়, আমার বন্ধু বান্ধব বা আমি যেখানে সময়টা ব্যয় করছি সেটা খারাপ হলে কী হবে? অসৎ সঙ্গ, অসৎ সঙ্গ থেকে অসৎ চিন্তা আসবে, অসৎ চিন্তা থেকে অসৎ কথা আসবে মুখে, অসৎ বাক্য, কুবাক্য, সেখান থেকে আমার কুকাজ করব, কুকাজ থেকে কু অভ্যাস তৈরি হবে, কু অভ্যাস থেকে কু তোমার প্রবণতা আসবে, সেখান থেকে কুচরিত্র তৈরি হবে। যে ভালো চরিত্র আর খারাপ চরিত্র, ভালো চরিত্র তৈরি হলে কী হবে? তোমার সমাজে গ্রহণযোগ্যতা বাড়বে, তুমি যেখানে যাবে সবাই তোমাকে অন্য দৃষ্টিতে দেখবে, ঠিক আছে। দেখবে তো, আমরাও সমাজে দেখি বিশ্বাসযোগ্যতা, স্টুডেন্টস যখন কোনো টিচার যখন কোনো একটা কাজের দায়িত্ব করেন, ক্লাসের মধ্যে এক দুটো স্টুডেন্ট যাদের মধ্যে সেই গুণগুলি তিনি দেখতে পান, তাদেরকে ভরসা করেন, তাই না? অর্থাৎ সেই ভরসার জায়গায় আমরা উঠতে পারি, সামাজিক গ্রহণযোগ্যতা বেড়ে যায়, বা বলতে গেলে সৌভাগ্যের সৃষ্টি হয়। আর খারাপ হলে এটা উল্টোটা হয়ে যায়, আমার সামাজিক গ্রহণযোগ্যতা থাকবে না এবং দুর্ভাগ্যের জন্ম হবে। তাহলে আমরা ভালো হব না খারাপ হব, সেটা কিন্তু আমাদের হাতে। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প আছে। এক গ্রামে এক সাধু বাবা এসেছিলেন, তিনি ভূত ভবিষ্যৎ বলে দিতে পারতেন। তো একটা দুষ্টু ছেলে সে সাধু বাবাকে টেস্ট করার জন্য কোথা থেকে একটা প্লাস্টিক থানা নিয়ে এসেছে। থানা নিয়ে এসে একদম গলার মধ্যে আঙুলটা সেট করে পিছন দিকে ধরে সাধু বাবার সামনে দাঁড়িয়ে বলছে, আচ্ছা বলুন দেখি সাধু বাবা আমার হাতে কি আছে? সাধু বাবা বুঝতে পেরে বলছে যে তোর হাতে একটা প্রাণ আছে। এবার বলছে যে আচ্ছা বলুন দেখি জীবিত না মৃত? যদি বলে জীবিত, তাহলে একদম গলার মধ্যে সেট করা আছে, এটা মেরে দেবে। আর যদি বলে যে না মৃত, তাহলে মারবে না। একটু আচ্ছা ফেসা দে। তখন সাধু বাবা বলছে এটা তোর হাতে, অর্থাৎ তুই চাইলে এটা বেঁচে থাকবে, তুই চাইলে এটা মরে যাবে। তো ঠিক একই রকম আমরা জীবনে ভালো হব না খারাপ হব, আমরা ভালো চরিত্রের অধিকারী হব না খারাপ চরিত্রের অধিকারী হব, সেটাও কিন্তু আমাদের হাতে। আমরা যদি চাই যে না আমি জীবনে ভালো হব, আমাকে খারাপ করার সাধ্য কারণেই, এবং আমরা যদি সেই জায়গাতে নড়বড় হয়ে যাই, তখন স্বাভাবিকভাবে বিভিন্ন বন্ধু বান্ধব হোক যা হোক দেখবে খারাপ পথে চলে যাচ্ছি। যদি আমরা ভালো হতে চাই, সেই ভালো হওয়ার পথে একজন বড় গাইড, একজন বড় বন্ধু, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। কাজে স্বামী বিবেকানন্দের সাথে যদি আমরা এই বন্ধুত্ব স্থাপন করতে পারি, তাহলে তিনি কিন্তু হাত বাড়িয়ে আছেন, আমাদেরকে শুধু হাতটা বাড়াতে হবে। তো তার এই যে বিশাল পাওয়ার হাউস, সেখানে নিজেকে শুধু যুক্ত করতে হবে। সুইচ অন করলেই দেখবে কি বিশাল পরিমাণ শক্তি আমাদের মধ্যে আসছে। আমি বলছেন যে পরহিতে ক্ষুদ্র কাজ করলেও মনে সিংহ বলে সঞ্চার হয়, এবং কথাটা হারে হারে সত্যি। দেখবে সমাজে একজন অসহায় মানুষকে একটু সাহায্য করে দেখবে, যে কোনোভাবে তার প্রবলেমটাকে সলভ করে মনের মধ্যে একটা আনন্দ আসে, তুষ্টি আসে, যে আমি একটা ভালো কাজ করলাম। এই ভালো কাজ করাটাকে অভ্যাসে পরিণত করা, সেটারই প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এনএসএস। তোমরা যতদিন এই এনএসএস থাকবে, কলেজে থাকবে, কলেজ থেকে বেরিয়ে গেলেও তোমরা এনএসএস, এটা ওই 2 বছরে শেষ হয় না, সারা জীবন ধরে এটা চলতে থাকে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠ উৎসাহদাতা, অনুপ্রেরণা, গাইড, ফিলোসোফার যাই বলো, তিনি কিন্তু আমাদের মধ্যে আজকে উপস্থিত, স্বামী বিবেকানন্দ। যখনই আমরা পজিটিভ আলোচনা করি, সেখানে স্বামীজি উপস্থিত থাকেন। স্বামীজি সেটাই চাইতেন যে যুব সমাজ হবে লৌহ দৃঢ়পেশী, ইস্পাত কঠিন স্নায়ু। একটুখানি সিচুয়েশন আসলো, সে ভেঙে পড়ে গেল, যে না ওরকম দিয়ে চলবে